সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর পক্ষ থেকে গার্লস পাওয়ার অনুষ্ঠানে, পাওয়ার বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন বাই বিয়ার বিচ। আপনাদের সাথে আছি আমি লাবণ্য লিসা। আর প্রতি পর্বের মতো আজকে আমার সাথে থাকছেন দুজন পাওয়ারফুল গার্ল, আর তার সাথে থাকছেন একজন বিশেষ অতিথি, আমাদের একজন উদ্যোক্তা। আর দর্শক, আপনারা আমার সাথে থাকছেন এবং অনুষ্ঠান তৃতীয় পর্বে আপনাদের জন্য থাকছে কুইজ, এবং গত পর্বে আপনাদের কুইজের সঠিক উত্তরদাতার নামও আমি বলে দিব, এবং সঠিক উত্তর দিলে আপনারা পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আজকে শুরুতে যাচ্ছে নতুন একটি পর্ব। আমরা প্রতিদিনের মতো আজকেও দুজন পাওয়ারফুল গার্লের গল্প শুনবো। আমাদের সাথে কারা আছে তাদের পরিচয় আমরা তাদের কাছ থেকে জেনে নেব। আমার নাম তানহা শেখ, আমি একজন ফ্যাশন ডিজাইনার এবং আমি নিজেকে একজন তরুণ উদ্যোক্তা হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং আমার উদ্যোগের নাম হচ্ছে তান। আমি সাস্টেনেবল ফ্যাশন নিয়ে কাজ করছি। আচ্ছা, আমাদের সাথে আরো একজন আছেন, আমরা আপুর আপনার পরিচয়টা শুনে নেব। ওকে, হাই আপু, আমার নাম হচ্ছে অন্নি। সো বেসিক্যালি আমি অনেক রকম কাজের সাথে ইনভলভ আছি। আমি গান গাই, আমার নিজের একটা অরিজিনাল রিলিজ পেয়েছে রিসেন্টলি। প্লাস আমি ফ্যাশনের সাথে অনেক বেশি কানেক্টেড, আমি ফ্যাশন স্টাইলিংয়ে অ্যাসিস্ট করছি। আমার আদার জবসও আছে, সো আমার মাল্টিপল জব হোল্ডার। আপু, আপনাদের সাথে আমাদের তো আড্ডা চলবেই, গল্প চলবেই। তো আমাদের অনুষ্ঠানের 3টে ভাগে ভাগ করা হয়েছে, এবং 3টি ভাগে আমাদের 3টি কুইজ অপশন এবং ধাঁধা আসবে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অনুষ্ঠানের শেষ পর্বে গিয়ে আপনাদের জন্যও কিছু কুইজ থাকবে, যাতে আপনারা অংশগ্রহণ করে জিতে নিতে পারেন পারফেক্ট ইলেকট্রনিক্সের কিছু আকর্ষণীয় পুরস্কার। আমাদের সাথে থাকবেন, পুরো অনুষ্ঠানটি উপভোগ করবেন। আমরা এখন চলে যাব আমাদের অতিথিদের কাছে তাদের গল্প শুনতে। তানহা আপু, আপনি বলেন কিভাবে আপনি মনে করলেন যে আপনি এই জায়গাটাতে আসবেন বা আপনি ফ্যাশন নিয়ে কাজ করবেন, এই ব্যাপারে একটু জানবো আপনার কাছ থেকে। আচ্ছা, মানে আসলে ফ্যাশন নিয়ে ছোটবেলা থেকে একটা আকর্ষণ ছিল। তো যখন দেখলাম যে এই জিনিসটা আমার প্যাশন, তো তখনই ডিসাইড করলাম যে আমি এটাকে একটা ক্যারিয়ার হিসেবে নিতে চাই। দেন আমি পড়াশোনা শুরু করলাম শান্তা মারিয়াম থেকে। আমি মাস্টার্স কমপ্লিট করলাম, এন্ড দেন ওই সময় আমি ঠিক করেছিলাম যে আমার একটা নতুন, আমার নিজের উদ্যোগ, আমি যে ফ্যাশন যেটাকে আমার যে ফিলসফিটা আছে এটাকে নিয়ে আমি একটা উদ্যোগ সৃষ্টি করব। ওটার মাধ্যমে আসলে তানটা এখানেই শেষ, এখানেই আসলে শুরু। মাস্টার্সের পরই শুরু করি 2019 সালে, এখনও এটা চলছে। আমার মূল অনুপ্রেরণা হচ্ছে দেশীয় সংস্কৃতি, মূল্যবোধ, এই জায়গাগুলোকে আমি পোশাকে নিয়ে আসতে চাই। যাপিত জীবনের যে গল্পগুলো আছে এই জিনিসগুলোকে আমি নিত্য নৈমিত্তিক পোশাকে নিয়ে আসতে চাই। এখান থেকেই আসলে শুরুটা হয়েছে। অন্য আপুর কাছে আসবো। আপনি তো অনেক কাজ করেন, তো আপনার অনেক কিছু অনেক ধরনের আসলে, তো কোনটাকে বেশি প্রায়োরিটি দেন? অবশ্যই মিউজিককে এবং পাশাপাশি ফ্যাশনকে। তো মিউজিক নিয়ে কবে থেকে প্ল্যান হলো যে আমি মিউজিকটাই করতে চাই, এটাকে আমি ভালোবাসি বা এটাকে প্রফেশন হিসেবে নিতে চাই? অ্যাকচুয়ালি মিউজিকটা স্টার্ট হয়েছে আমার বাচ্চা বয়স থেকে, যখন আমি প্রবাবলি 3 অথবা 4 বছর বয়স, তখন থেকে গান শেখা শুরু। তো এর মাঝে বড় বড় গ্যাপ গিয়েছে, আবার মিউজিক স্টার্ট করেছি। সো রিসেন্টলি আবারও একটা গ্যাপের পরে আমি এখন গেট ব্যাক করেছি, এখন গান টান করছি আবার নতুন করে রেকর্ডস চলতেছে, রিলিজ হবে। সো তানহা আপু, আপনি যে ফ্যাশন নিয়ে কাজ করতে চাচ্ছিলেন, পরিবার থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন বা পাচ্ছেন? আসলে আমার পরিবার অনেক পজিটিভ, যেটাই আমি করতে চেয়েছি, শিখতে চেয়েছি, আমাকে শিখিয়েছে এবং সবসময় ইন্সপায়ার করেছে। তো যেটা বলবো যে ছোটবেলা থেকে ফ্যামিলি আসলে আমাকে এই যে দেশীয় মূল্যবোধটাকে কিভাবে একটা বাচ্চার মানে জীবনে নিয়ে আসা যায়, ছোট ছোট জিনিসের মাধ্যমে আমাকে শিখিয়েছে। আমার মনে হয় ওখান থেকে আরও বেশি ইন্সপায়ার হয়েছি যে ক্রিয়েটিভ সাইডে বা সৃজনশীল কাজে নিজেকে সংযুক্ত করব। যে আমরা যখন মেয়েরা কোনো কিছু করতে যাই, বিশেষ করে সংস্কৃতি নিয়ে, অনেকের পরিবারই কিন্তু আসলে আমাদেরকে সাপোর্ট করে না। এর জন্যই অনেক, আপনার বাসা থেকে কেমন সাপোর্ট পান পরিবার থেকে? সব থেকে বেশি সাপোর্ট পাইছি বাসা থেকে। সব থেকে বেশি সাপোর্ট দিছে আমার ভাইয়া আমাকে, মানে হি ইজ মাই গার্জিয়ান। সো মানে কি বলবো, আমার ফ্যামিলি সবাই আমাকে অনেক সাপোর্ট দিছে। পরিবারের সাপোর্ট ছাড়া আসলে কাজটা এভাবে করা যায় না, কষ্ট হয়ে যায়। এই জায়গাগুলোতে আসলে এভাবে কাজ করা যায় না। মেয়েদের সাপোর্টটা বেসিক্যালি কিন্তু ফ্যামিলি, লাইক মানে বাবা মা, মেয়েরা যখন সংস্কৃতি নিয়ে কাজ করতে চায় তখন পরিবার থেকে দেখা যায় যে ওইভাবে সাপোর্ট করছে না বা পাশে দাঁড়াচ্ছে না,
তখন ওই স্ট্রাগল টাইমটা অনেক মানে খারাপ বেড়ে যায়। হ্যাঁ, আপনার দুজন ফ্রেন্ড রাইট? আপনার রিসেন্ট কাজ কি হয়েছিল? হ্যাঁ, আমার লাস্ট কাজ ছিল আরকা ফ্যাশন উইকে। আমার একটা ফ্যাশন শো ছিল, সেখানে আমার একটা কালেকশন ছিল 7টা ড্রেসের। আমার ইন্সপিরেশন ছিল কসমিক ফিলসফি থেকে, এবং এটা আমি মূলত নিয়েছিলাম, আমাদের বাংলাদেশে পেইন্টার ছিলেন একজন, রিসেন্টলি সে মারা গিয়েছেন। আমার ইন্সপিরেশন ছিল কালিদাস কর্মকার, বাংলাদেশি যে চিত্রকার আছেন, তার কাজের আর্ট ওয়ার্কের উপরে। তার ফিলসফিটা আমার খুব ভালো লেগে যায়, যে কসমিক কানেকশন, মানুষের সাথে যে কসমিক কানেকশনটা আছে, এটা তার কাজের মধ্যে খুব প্রকাশ পায়। তো আমারও ওই সেম জায়গা থেকেই কাজ, আমার ইন্সপিরেশন থিমটা এরকমই ছিল, কসমিক কানেকশন। আমার কালেকশনটার নাম ছিল অ্যাস্ট্রেয়া। অ্যাস্ট্রেয়া হচ্ছে একজন গ্রিক গডেস, দেবী। তার সে এমবডি করে হচ্ছে পাওয়ার, পিউরিফিকেশন, জাস্টিফিকেশন, হিউম্যান কানেকশন টু কসমিক। এই জিনিসগুলো থেকেই আসলে কাজটা করা। এবং যেটা বললাম, দেশীয় মূল্যবোধকে সবসময় আমি প্রায়োরিটি দিই আমার কাজে। সেক্ষেত্রে আমার এই যে দেশের চিত্রকর্ম, এটাকে কাপড়ে ফুটিয়ে তোলা, এটা আমি আমার একটা সিগনেচার স্টাইল আছে, যেটা আমি ফ্যাব্রিক ম্যানিপুলেশন দিয়ে ডিজাইন করি। তো ওই যে কালিদাস কর্মকারের যে চিত্রকর্মগুলো ছিল, মোটিভগুলো ছিল, এগুলো আমি ড্রেসে ফ্যাব্রিক ম্যানিপুলেশন দিয়ে করেছি। প্রফেশনটা ক্যারি করছেন, এটা কতটুকু মেয়েদের জন্য সুইটেবল হবে, বা মেয়েরা কতটুকু এটাতে কমফোর্ট ফিল করবে এই প্রফেশনটাতে এসে? আসলে আমি যেটা দেখি আর কি, যে মেয়েরা আসলে একটু চ্যালেঞ্জ ফিল করে যে কোনো সেক্টরে, রাইট? তো ফ্যাশন জিনিসটা কিন্তু অনেক কি বলে, ওপেন মাইন্ডেড একটা ক্রিয়েটিভ ফিল্ড। তো এখানে আমার মনে হয় যারা ক্রিয়েটিভ, তারা যে কোনো সময় এসে এই জায়গাতে নিজের ক্যারিয়ার করতে পারে, এবং মেয়েরা করছে কিন্তু আমাদের দেশে অনেক ফ্যাশন ডিজাইনার, মোস্ট অফ দেম মেয়ে। তো হ্যাঁ, আমার মনে হয় যে ফ্যাশনে আরো বেশি বেশি মেয়েদের আসা উচিত। আচ্ছা অর্ণাপু, আপনার কাছে একটু আসবো। আমরা তো এতক্ষণ তানহাপুর গল্প শুনলাম, তো আপনি একসাথে এতগুলো কাজে যে মনোযোগ দিচ্ছেন বা এতগুলো কাজ করছেন, কিভাবে আপনার মনে হলো যে আমি এতগুলো কাজ একসাথে করতে পারবো? আসলে এটা তো আমি জানতাম না। বেসিক্যালি আমি এক্সপ্লোর করতে অনেক পছন্দ করি। গানটা তো আমার লাইফের শুরু। কাজ করতে করতে আমি সানসিল দিবাজ নামে একটা রিয়ালিটি শো হয়েছিল, মিউজিক্যাল। তো ওখান থেকে আমার একটা জার্নি শুরু হয়েছে। সো বেসিক্যালি ওখান থেকে ওই শোটা থেকে চলে আসার পর আমি টপ 12 পর্যন্ত ছিলাম, দেন এলিমিনেট হই। ওখান থেকে আসার পর কিছু টিভিসিতে কাজ করা হয়েছে, এসে হাবিজাব। ওখান থেকে আমার পরিচয় হয়েছে আজরা মাহমুদের সাথে। সো ওনার সাথে আমার পরিচয়, আজরা মাহমুদ ইজ আ ফ্যাশন ডিরেক্টর অ্যান্ড কোরিওগ্রাফার, এভরিবডি নোজ হার। সো ওনার সাথে দেখা হওয়ার পরে আই ফেল্ট লাইক যে আই হ্যাভ থিংস টু লার্ন ফ্রম হার। তো ওখান থেকে আমি ওনার স্কুলে জয়েন করি। সেই সুবাদে মডেলিং শুরু হয় আমার। মডেলিং বেশি দিন করি নাই, বাট এখনও টুকটাক মানে আছি। তো বিভিন্ন কিছু এভাবে এক্সপ্লোর করা হয়েছে। আমি নতুন কিছু ট্রাই করতে কখনো ভয় পেতাম না। ফ্রিল্যান্সিংটা কেমন ছিল আপু? মানে ফ্রিল্যান্সিং বলতে, তোমার যদি কোনো ট্যালেন্ট থাকে, মানে তুমি ভিডিও এডিট করতে পারো বা অডিও এডিট করতে পারো। এটা কি আপনি কোনো কোর্স করেছিলেন? না, এটা কোনো কোর্স করি নাই। এটা আসলে অনেকে মনে করে যে কোর্স করা লাগে, এগুলা কিছু না। সো দেয়ার ইজ আ সাইট, আপওয়ার্কের মতো অনেক সাইটস আছে। সো ওখানে যখন আপনি একটা প্রোফাইল খুলবেন, আপনি জাস্ট ফেসবুকের মতো আপনি জব পোস্ট দেখবেন, ওখানে অ্যাপ্লাই করবেন। আপনাকে পছন্দ হলে আপনার ক্লায়েন্ট আপনাকে পিক করবে, না হলে নাই। ইটস জাস্ট লাকের ব্যাপারও আছে, অ্যান্ড প্রফেশনালিজম মেনটেন করতে হয় অনেক। সো টাইম লাগছে অনেক করতে, বাট ওটাতে এখনও আমি আছি, টুকটাক এখনও ওটাও করছি। সো ম্যানেজ আসলে হয়ে যায়, কারণ কোনোটাতে আমার খুব বেশি টাইম দেওয়া লাগে না। ফটোশ্যুটসে যাওয়া লাগে, অফিস করা লাগে। অফিসটা আমার 3 days a week। আর মিউজিক তো মিউজিকে, এটা তো আমি যখন সময় পাই তখনই গিটারটা নিয়ে বসি। মেয়েদের যে অনেক পাওয়ার থাকে এবং তারা যে একসাথে অনেক কাজ করতে পারে, মেয়েরা আসলে মাল্টিটাস্ক করার জন্য মেয়েরা পারফেক্ট। আমরা তো অনেকক্ষণ গল্প করলাম, আমরা আবার গল্পে ফিরে আসবো। তার আগে কি আমরা ছোট্ট একটা কুইজ শো খুলতে পারি? এটা সবথেকে ভয়ঙ্কর শো। ঠিক আছে, না ভয়ের কিছু নেই। আমি আপনাদের দুজনকে একটা একটা করে প্রশ্ন করব, যার উত্তর দিলে আপনারা 10 নাম্বার করে পাবেন, কিন্তু এতে ভুল উত্তর দিলে কোনো নেগেটিভ মার্ক নেই। যিনি বেশি নাম্বার পেয়ে বিজয়ী হবেন, তার জন্য তো পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার আছে, এবং যিনি সেকেন্ড রানার আপ হবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে। সো চিন্তার কোনো কারণ নেই, কেউ খালি হাতে যাচ্ছে। আমরা এখন কুইজে চলে যাই। কাকে প্রশ্ন করব আগে?
না ওকে প্লিজ ওকে ওকে তাহলে আপনাকে প্রশ্নটা করি, শিওর। দেশের কোন নারী ফ্যাশন ডিজাইনার তার কাজের জন্য দেশ এবং বিশ্বব্যাপী বহুল পরিচিত? ও আওয়ার ওন অ্যান্ড অনলি বেবি রাসেল। আপনি চিন্তা করে বলেছেন? হ্যাঁ অবশ্যই, আর একটু চিন্তা করবেন না? লাভ করে দেন। আপনি তাও 30 সেকেন্ড চিন্তা করতে পারেন, কিন্তু যদি আপনার কোনো কনফিউশন থাকে আমি এই জন্য বলছি আর কি। আপনি তো আমাকে কনফিউজ বানিয়ে দিচ্ছেন, বাট আমার জানা মতে বেবি রাসেল। আপু উত্তরটাকে নিব? হ্যাঁ অবশ্যই। আপনিও sure? কনফিডেন্ট? হ্যাঁ এবার আমি কনফিডেন্ট। ঠিক আছে আপু, আপনি সঠিক উত্তর দিয়েছেন, এই জন্য আপনি পেয়ে যাচ্ছেন 10 নাম্বার, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপু তো প্রশ্নের উত্তর পেয়ে গেল, তাহলে আপনি এখন আপনাকে এখন প্রশ্ন করি, বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? মাই গড। ওকে, কাজী নজরুল ইসলাম। আপনি শিওর? 2 সেকেন্ডে চিন্তা করে ফেললেন। ওভার শিওর। রণসঙ্গীত কাজী নজরুল ইসলাম। তারপর একটু ভাবেন, ভুল হলে কিন্তু আপনি মার্কটা ভুল হলে পাচ্ছেন না, যেহেতু আপু পেয়ে গেছেন। সরি, ভুল হলে আমার কিছু করার না, বাট ইয়া আমি কি নিব? অবশ্যই। জি, উত্তরটা সঠিক হয়েছে, আপনি 10 নাম্বার পেয়ে যাচ্ছেন। আপনার জন্য হাড্ডি হাড্ডি লড়াই হবে, হাড্ডি লড়াই হবে। দুজন সমান সমান, দুজনের সমান সমান হয়ে গেল এখানে আসলে। আপু আমরা আরো গল্প শুনবো, আর অনেক গল্প করব, আমরা কুইজ খেলবো, আমাদের আরো 2টো পার্ট বাকি রয়েছে। আমি তার আগে একটু ছোট্ট বিরতি নিয়ে আসছি। বিরতির পর আমাদের সঙ্গে যুক্ত হবেন আরো একজন পাওয়ারফুল গার্ল, যার কাছ থেকে আমরা তার অনেক গল্প শুনবো, এবং আপনারা আমাদের সঙ্গে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন। অনুষ্ঠানের 3য় ধাপে আছে আপনাদের জন্য কিছু কুইজ, যার উত্তর দিয়ে আপনারা পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের কিছু আকর্ষণীয় পুরস্কার। এই মুহূর্তে আমরা আছি গার্লস পাওয়ার অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স, অ্যাসোসিয়েট বাই বিয়ার বিচ। একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো। বিরতির পর ফিরে এলাম, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েট বাই বিয়ার বিচ। আমাদের সঙ্গে বিরতির পর নতুন আরেকজন অতিথি যুক্ত হয়েছে, যার গল্প শুনবো আমরা, যার পরিচয় জানবো। আমরা আপুর কাছে চলে যাচ্ছি। আমার নাম হচ্ছে কোহিনুর আক্তার নীলা। আমি ফরিদপুরের মেয়ে, কিন্তু ঢাকা থেকে কাজ করছি। আমি ঢাকা মিরপুরে আছি, ঢাকা মিরপুর থেকেই কাজ করছি। কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন আপু? আমার মূলত কাজ হচ্ছে, আমি একজন উদ্যোক্তা। 3 পিস আছে, 4 পিস আছে, তারপর 1 পিস আছে, বাচ্চাদের ড্রেস আছে 1 পিস। আমি সব কিছু ভ্যারাইটিস কালেকশন নিয়ে কাজ করছি, মানে লেডিস আইটেমগুলোই আমার কাছে বেশি। আর তার পাশাপাশি আমি হোমমেড খাবার নিয়েও কাজ করে থাকি। আচ্ছা, আমরা আপুর গল্প শুনবো, তার আগে আমি এই 2 আপুকে বলে দিতে চাই একটু, যে আপুর গল্পটা আমার মনোযোগ দিয়ে শুনবো, কারণ আপুর গল্পের ভিতর থেকে আপনাদেরকে আমি 2টো কুইজের প্রশ্ন করব, এবং সেই প্রশ্নের উত্তরগুলোতে 10-10 করে নাম্বার থাকবে। এবং দর্শকদেরকে বলে দিতে চাই যে অনুষ্ঠানের শেষ পর্বে আপনাদের জন্য কিছু ধাঁধা থাকবে, যার উত্তর দিলেই আপনারা পেয়ে যাচ্ছেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার। আচ্ছা, আপনি কবে থেকে চিন্তা করলেন যে আমি আসলে পোশাকগুলো নিয়ে কাজ করতে চাই বা খাবার নিয়ে কাজ করতে চাই? আচ্ছা, আমার উদ্যোক্তা জীবনের গল্পটা যদি বলতে যাই, তাহলে কিন্তু অনেক পেছনে ফিরে যেতে হয়। আমার জীবনের গল্পটা কিন্তু মানে স্বাভাবিক ছিল না। আমার বিয়ে হয়েছে মানে অনেক বছর হয়েছে, প্রায় 16 বছর। যখন আমার বিয়ের বয়স আসলে হয়নি, তখনই আমার বিয়ে হয়ে গেছে। তো সংসার ভালোই চলছিল, আমার হাজব্যান্ড বাইরে ছিল। তারপর 7 বছর পর আমার একটা বেবি হয়। বেবিটা হওয়ার 3 বছর পর থেকে কোনো কারণে আমরা মানে হাজব্যান্ড ওয়াইফ ডিটাচ ছিলাম। তো যাই হোক, সেই থেকেই আমি আমার বাচ্চার দেখাশোনা এবং তার ভরণ পোষণ সব কিছু আমি নিজেই দেখতাম। তারপর গত বছর আমার হাজব্যান্ড মারা গিয়েছে। তো মানে একটা ইচ্ছা ছিল আবার দুজনে একসাথে সংসার করব, তাকে নিয়ে ভালোভাবে বাঁচবো, কিন্তু দেখা গেছে সেটা আর হয়ে ওঠেনি। উনি গত বছর স্ট্রোক করে মারা গিয়েছে। তারপর থেকে দায়িত্বটা আরও বেড়ে গিয়েছে। তো আমি এই নারী উদ্যোক্তা ইউনিয়ন একটা পরিষদ আছে, আমার খুব ইচ্ছা ছিল যে এই যে মানুষ যে জামাকাপড় নিয়ে কাজ করে, তারপরে একজন উদ্যোক্তা হিসেবে একটা মহিলা মানে কাজ করে যায়, কিভাবে তারা কাজ করতেছে, কোথায় কাজ করতেছে, এটা নিয়ে আমার জানার খুব ইচ্ছা ছিল। তো আমার মেয়ে মডেল একাডেমিতে পড়ে, মিরপুর মডেল একাডেমি। ওই মডেল একাডেমির মাঠে একটা মেলা হয়, পিঠা মেলা হচ্ছিল।
তো ওই পিঠা মেলাতে ওই বাংলাদেশ নারী উদ্যোক্তা ইউনিয়নের মডারেটরের সাথে আমি কথা বলি। কথা বলার পর আমার খুব ইচ্ছা হয়েছিল তাদের সাথে কাজ করার। তো ওই আপুটা আমাকে বাংলাদেশ নারী উদ্যোক্তা ইউনিয়নের গ্রুপে অ্যাড করে নিল, যার নাম ছিল শিরিন আপু। তো ওই পেজটাকে তখন আমি যখন এই গ্রুপে ঢুকলাম তারপর থেকে চলমান করেছি। আমার পেজের নাম হচ্ছে ক্রিয়েশন অফ নীলা। তো সবার কাজ যখন আমি দেখতাম আমার ভালো লাগতো। আস্তে 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 প্রোডাক্ট কোথা থেকে আনতে হবে, কিভাবে কাজ করতে হবে, এই সব কিছু আমি আস্তে আস্তে তাদের কাছ থেকে শিক্ষা পেয়েছি। এখন আমি ভ্যারাইটিস আইটেম নিয়ে কাজ করি। আর হচ্ছে আমি রান্নার যে কথাটা বললাম, আমি এই রান্নার বিষয়টাতে আগ্রহ প্রকাশ হয়েছে আমার বেশি হচ্ছে আমার হাসিন আনসার ম্যামের কাছ থেকে। কোনো একটা প্রোগ্রামে হাসিন আনসার ম্যামের সাথে আমার দেখা হয়েছিল, সেখানে একটা রান্নার প্রতিযোগিতা ছিল। তো ওইটাতে আমি যুক্ত হয়েছিলাম, ওখানে আমি টপ 10-এর মধ্যে ছিলাম, আমি নবম হয়েছিলাম। যেহেতু নবম হয়েছি, সামনে আমি চেষ্টা করে যাব যে ভালো কিছু করার। তো তারপর থেকে দুটো নিয়েই কাজ করছি। আর আমি সামনে আমার পেজটাকে নিয়ে আরও ভালো কিছু উদ্যোগ আছে, ভালো কিছু ইচ্ছা আছে। আর নারীদের নিয়ে কাজ করার খুব প্রখর ইচ্ছা আছে। আমি একটা গ্রুপও খুলেছি, গ্রুপে আমার বেশ কিছু মেম্বারও হয়েছে। আমি ফিউচারে নারীদের নিয়ে ভালো কিছু করতে চাই। আচ্ছা আপু, তাহলে আমরা এখন আপনি আমাদের দেখানোর জন্য যে প্রোডাক্টগুলো এনেছেন আমরা একটু দেখি। জি, আমি আজকে 4 পিস এনেছি। এটা হচ্ছে ঈদ কালেকশন। এখানে হচ্ছে 4 পিস ইনারের কাপড় সহ আছে। এই ড্রেসটা, এটা হচ্ছে বাচ্চাদের ড্রেস, পার্টি ড্রেস, এটা এনেছি। তারপর এটা হচ্ছে 2 পিস, এটা হচ্ছে ঘাড়ারা, নিচে স্কার্টের মতো, উপরে হচ্ছে টপসের মতো, খুব সুন্দর একটা ড্রেস এটা। আর এটা হচ্ছে জমজমেরই আরেকটা, এটা হচ্ছে বাটিক প্রিন্ট। হ্যাঁ, তো এই ভ্যারাইটিস ডিজাইনগুলো নিয়ে এই 3 পিসগুলো আমার পেজে খুব বেশি যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ফিউচারে ভালো কিছু করতে পারি। আপু, আপনার এই প্রোডাক্টগুলোর প্রাইস রেটগুলো কেমন? আচ্ছা, আমি প্রাইসটা বলে দিচ্ছি। আমার 4 পিসের যে প্রাইসটা, এই ড্রেসটার প্রাইস হচ্ছে 1500 টাকা। জি জি, আমি জানতে চাচ্ছিলাম যে কত থেকে কত রেঞ্জের মধ্যে প্রাইসগুলো আপনি সিলেক্ট করেন। ও আচ্ছা আচ্ছা, আমার পেজের মধ্যে 500 থেকে শুরু করে, এখন যেই ড্রেসগুলো আমার কাছে আছে 500 থেকে শুরু করে 2500-র মধ্যে আছে। আপনি এই কাপড়গুলো কোথা থেকে কালেক্ট করেন বা কি কোয়ালিটির কাপড়গুলো আপনি সিলেক্ট করেন? আমি কাপড়গুলো আপু বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি। হ্যাঁ, কারণ কাপড়ের জন্য কখনো আসলে একটা জায়গা নির্ধারণ করা যায় না। আমি বিভিন্ন জায়গা থেকে, যেহেতু পাইকারি এনে আমাকে বিজনেস করতে হবে, তো সেই ক্ষেত্রে আমাকে বিভিন্ন জায়গা বুঝে তারপরে ড্রেসগুলো নিয়ে আসতে হয়। এগুলো কি আমাদের সব দেশীয় প্রোডাক্ট? দেশ থেকে কালেকশন? এখানে আমার কাছে যা আছে সবগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট। কতটুকু আপনার কি মনে হয় আপনার কাপড়গুলো পরে মানুষ কতটুকু কমফোর্ট ফিল করবে, কতটা আরামদায়ক? এখনো পর্যন্ত যারা আমার কাছ থেকে ড্রেস নিচ্ছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সবাই ভালো বলে এসেছে। কোনো ব্যাড কমেন্টস ছিল না যে আপনার কাপড় পরে ভালো লাগেনি বা ভালো লাগছে না, এই টাইপের কোনো কমেন্টস ছিল না আলহামদুলিল্লাহ। আপু, আপনার খাবারের প্রসঙ্গে চলে যায়, যে খাবার খাওয়ানো তো অনেক কঠিন আবার সহজ। তো দেখা যায় যে সবাই সব জাতীয় খাবারটা খেতে চায় না, কেউ হচ্ছে পরিচ্ছন্নতার উপর ডিপেন্ড করে, আবার হচ্ছে টেস্টের উপর ডিপেন্ড করে। তো আপনার এই খাবার নিয়ে কাজ করাতে আপনার কেমন ভাবে কি সম্মুখীন হতে হচ্ছে? আমি কিন্তু খাবার নিয়ে কোনো কোর্স করিনি এখনো পর্যন্ত। যে আসলে সবাই কিন্তু একটা কোর্স করে তারপর হয়তো খাবার নিয়ে কাজ করে। আমার ব্যাপারটা আমি বলি, আমি যখন বাসায় রান্নাবান্না করতাম, খাবার দাবার রান্না করতাম, তখন শ্বশুরবাড়ির মানুষ বা হচ্ছে আমার আত্মীয় স্বজন সবাই খুব প্রশংসা করত। তো ওই প্রশংসা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। কিন্তু ওই যে বললাম হাসিন আনসার ম্যামের যে প্রতিযোগিতাটা ছিল খাবার নিয়ে, ওইখানে কিন্তু হাসিন আনসার ম্যাম সহ আরও অনেক বড় বড় শেফরা ছিলেন বিচারক হিসেবে। ঠিক আছে, তো ওই জায়গাটা থেকে আমি শিখতে পেরেছি যে খাবারের জন্য আসলে যখন আমি খাবারটা তৈরি করব, আমাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারটা তৈরি করতে হবে। তো ওই জায়গাটা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। কিন্তু আমার ফিউচারে ইচ্ছা আছে যে খাবার নিয়ে একটা কোর্স করার। কিন্তু তারপরও যে আমি কাজ করে যাচ্ছি, আমি একটা ফাস্টফুডের দোকানে একদিন পর একদিন আমার হচ্ছে ভেজিটেবল রোল, চিকেন রোল আর হচ্ছে চিকেন মিনি মোগলাই, এটা আমার নিজের আবিষ্কার। তো এই খাবারগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে যাচ্ছে। কিন্তু এই গন্ডগোলের সময় বাংলাদেশে যে ইয়াটা হলো,
জি 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 24-এর যে হ্যাঁ হ্যাঁ প্যান্ডেমিকটা গেল, ওই জি। মানে ওই গন্ডগোলটার সময় থেকে একটু গ্যাপ পড়ে গিয়েছিল। তো এখন আবার আস্তে আস্তে হচ্ছে। মানে ওরা খাবার নিয়ে কখনো কমপ্লেন করেনি এখনো পর্যন্ত, যারা আমার কাছে খাবার নিচ্ছে। আর খাবার আইটেমের মধ্যে আমার ফাস্ট ফুড আইটেমগুলো ভেজিটেবল রোল, চিকেন রোল, চিকেন মিনি মোগলাই হচ্ছে আমার সিগনেচার আইটেম। আচ্ছা, এটা আমি নিজে আবিষ্কার করেছি এবং এটা আমার খুব ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। তাছাড়া চিকেন নাগেটস, তারপরে হচ্ছে চিকেন বল, হ্যাঁ এগুলো খুব ভালো যাচ্ছে আপু। তাছাড়া সব ধরনের খাবারই আমি বাসায় নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটিভাবে তৈরি করে থাকি। আশা করি আপনার সব কাজ আরো সুন্দরভাবে হোক, সামনে আরো এগিয়ে যান। আপু, আপনার সাথে আমি আবার একটু কথা বলবো। আপনার কথা অনেক গল্প শুনলাম, তার আগে আমি আপনার বলা গল্প থেকে আপুদেরকে আরো দুটো কোশ্চেন করব, এবং তারা সঠিক উত্তর দিল কিনা আপনি বলবেন। আচ্ছা, এখন আমরা আপুর গল্পের ভিতর থেকে আপনাদের দুজনকে দুটো প্রশ্ন করব, এবং আগের বারের মতোই ঠিক দুজনকে একটু একটু করে প্রশ্ন করব। আপনারা সঠিক উত্তর দিলে 10 নাম্বার করে যুক্ত হবে, কিন্তু সঠিক উত্তর না দিলে কোনো নাম্বার কাটা যাবে না। আমি কি আপনাদেরকে প্রশ্ন করব? হ্যাঁ, কাকে করব? অবশ্যই তান্নাকে আগে। ওকে। ওকে, তানহা আপু বলবেন কোন প্রতিষ্ঠানের অনুপ্রেরণায় আপু উদ্যোক্তা হয়েছিল? নাও ইউ গট মি, ভুলে গেছি। প্রতিষ্ঠানের অনুপ্রেরণায় উদ্যোক্তা একটা ইয়া ছিল, সরি ভুলে গিয়েছি, আমার Try করেন। মনে আছে, মুখে আসছে না। আপনি পারবেন আপু? 30 সেকেন্ড টাইম আছে কিন্তু। প্রতিষ্ঠান ইন্সপায়ার মানে উনি উনি বলেছিল পারবে, যে মানে আপু তো বলে দিল যে পারবে না। 30 সেকেন্ড চিন্তা করেন। আচ্ছা, আপনি তো পারলেন না, তাহলে আমরা এই উত্তরটা আপুর কাছেই শুনে নিই। আপু, আপনি বলে দেন উত্তরটা। আচ্ছা, প্রতিষ্ঠানের নাম ছিল বাংলাদেশ নারী উদ্যোক্তা ইউনিয়ন। আমি কিন্তু এটা রিপিট করেছিলাম, মনে হয় দুই থেকে তিনবার রিপিট করেছি, এবং আমার বলার মধ্যে 2-3 বার রিপিট হয়েছিল বাংলাদেশ নারী উদ্যোক্তা ইউনিয়ন। we're not that smart. আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রান্না আপুর কাছে চলে যায়। আপুর পেজের নাম কি? Creation by Nila or Creation of Nila, something like that. Creation by Nila মনে হয় probably. আপনার কাছে 30 সেকেন্ড আছে কিন্তু, না, আপনি চিন্তা করতে পারেন। Creation by Nila, এটাই বলবো আমি, এরপরে আমি আর কিছু মানে এক্সট্রা চিন্তা করতে পারবো না। So yeah. এখন আপুর কাছে শুনে নিতে হবে। আপু, আপনি উত্তরটি বলেন। আসলে ঠিক ছিল, কিন্তু একটু ভুল হয়ে গেছে মাঝখানে। মানে আমার পেজের নাম হচ্ছে ক্রিয়েশন অফ নীলা, কিন্তু মাঝখানে আপু বাই বলেছে, ক্রিয়েশন বাই নীলা, এই এতটুকু। তাছাড়া মানে ঠিক ছিল, যেহেতু কাছাকাছি, মানে কাছাকাছি, কাছাকাছিও না, সঠিক একটু। সাড়ে 9 দিতে পারেন আমাকে। মানে উত্তরটা কি তাহলে নিব না কি করব এখন? শুধু বাই আর অফের পার্থক্য, এটা আপনি এখন বুঝবেন নিবেন কি নিবেন না। বাট নামটা তো আপনার, সো আপনাকে ডিসাইড আপনি সিদ্ধান্ত ক্রিয়েশন অফ আর বাই এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, তাই না? আচ্ছা, কি করবেন, নিয়ে নেন আপু। আচ্ছা, আমরা অন্য আপুর উত্তরটা নিয়ে নিলাম। আপুর উত্তরটি সঠিক হয়েছে। 9.5 না 10 পয়েন্ট দিতে হবে। তাহলে আপুর আগের 10 তো ছিল, এখন আবার 10 নাম্বার যুক্ত হলো। আপু, আপনার তাহলে এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি? বা যারা নতুন নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে, বা যারা মেয়েরা যারা কাজ করতে চাচ্ছে যে আমি কাজ শুরু করব, বা যাদের পরিবারে এরকম সমস্যা আছে, যারা নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে, তাদের জন্য কি বলবেন? আমার ক্ষেত্রে আমি যেটা বলবো, আমার পথ চলাটা আসলে শখ করে ছিল না। আমার পথ চলাটা কিন্তু আমি পরিস্থিতির শিকার, মানে আমি ভেবেছি আমাকে কিছু করতে হবে। তো আমি প্রত্যেকটা নারীর জন্যই বলবো যে শুধু সমস্যায় পড়ে আসলে না, প্রত্যেকটা নারীকেই তার নিজ উদ্যোগে কিছু না কিছু করাটা খুবই জরুরি। শুধু যে আমাদের প্রয়োজনেই আমরা মানে কিছু একটা করব সেটা না, অন্তত আমি মানে প্রত্যেকটা ধাপে ধাপে এটা অনুভব করেছি যে শুধু মানে এটা না যে প্রয়োজনেই শুধু আমরা কিছু করব। প্রত্যেকটা নারীকেই কিছু না কিছু করা উচিত, স্বাবলম্বী হওয়া উচিত। যেমন আমার মেয়েকেও কিন্তু মানে আমি যখন মেলা করি বা কোথাও যাই, আমি তাকে সাথে করে নিয়ে যাই, তাকে আমার কষ্টটা বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, কারণ আমার একটাই মেয়ে, আমি তাকেও চাই যে সে কিছু একটা করে প্রতিষ্ঠিত হোক, সেটা আমি চাই। তো স্বপ্নটা অনেক বড়, বুকের মাঝেই রেখেছি। সামনের দিকে মানে নারীদের নিয়ে খুব ভালো পরিকল্পনা আছে। মানে আমার একটা গ্রুপ আছে, আমি একটা প্রতিষ্ঠান করতে চাই যেখানে নারীরা কাজ করবে। আসলে অনেক কিছু স্বপ্ন দেখি, তো আমি সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে চাই। বাকিটা দেখা যাক কি হয় ফিউচারে।
তো সবাই দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ আপু আপনাকে। আপনার সব স্বপ্নগুলো বাস্তবায়িত হোক, আপনার আর ব্যবসা বা সব কিছু মিলিয়ে আপনি আরও অনেক দূর এগিয়ে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। আপনার কাছ থেকে আসলে মেয়েরা, মহিলারা যারা আছেন, আমাদের যারা গার্লসরা আছেন, তারা অনেক বেশি অনুপ্রাণিত হোক, এটা আশা করব। ভালো থাকবেন। আমাকে এই প্রোগ্রামে সুযোগ করে দেওয়ার জন্য চ্যানেল এসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেল এসের সাথে যারা আছেন, যারা গার্লস পাওয়ারের সাথে যারা আছেন, যারা কাজ করছেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমাকে এই প্রোগ্রামটাতে সুযোগ করে দেওয়ার জন্য আসলে কৃতজ্ঞতার কোনো শেষ নেই। তো সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আপু আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে গল্প করবার জন্য। আমরা আরো অনেক গল্প করব, অনেক আড্ডা হবে। আমরা অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। আপনারা দেখছিলেন চ্যানেল এস এর গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েট বাই বিয়ার বিচ। এখন একটা ছোট্ট বিরতি নিয়ে নিব, বিরতির পর আবার আসবো, আবার আমরা আড্ডা দিব, আবার কুইজে অংশগ্রহণ করব। আপনারা তো জানেনই অনুষ্ঠানের শেষ পর্বে গিয়ে কুইজে অংশগ্রহণ করলে আপনারা পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার। কিছুক্ষণ পর আবার ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর আবার ফিরে আসলাম। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রোগ্রাম গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েট বাই বিয়ার বিচ। দ্বিতীয় পর্ব ইতিমধ্যে আমরা শেষ করে ফেলেছি। আমরা আবার আমার দুজন অতিথির সঙ্গে গল্পে ফিরে যাব, কিন্তু দর্শক এবার আপনারা আমার সাথে থাকবেন। এবং এই পর্বে কিন্তু তৃতীয় ধাপে কিছু ভিন্নতা রয়েছে। যেমন আমি আপুদেরকে প্রশ্ন করব, সে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 30 নাম্বার করে যুক্ত হবে, আর যদি ভুল উত্তর দেন আপনাদের প্রতিজনের নাম্বার থেকে কিন্তু 15 নাম্বার করে কাটা যাবে। আমি তো পেলাম 10, 15 নম্বর কাটা গেলে আমার কাছে তো বাসায় যাওয়া। এটা হচ্ছে যে দুটো কোশ্চেন করবো, একজন করে, বাট তার আগে আমরা কিছুক্ষণ গল্প করব, তারপর আমি আপনাদের কোশ্চেন করব। এবং দর্শকরা তো জানেন যে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিলেই পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার। কেমন চলছে ব্যক্তি জীবন একটু শুনি। ব্যক্তি জীবন আসলে হ্যাঁ, এটা আমাকে ইদানিং অনেকেই জিজ্ঞেস করে যে হ্যাঁ প্রফেশনের পাশাপাশি আপনি পাস টাইম কি ব্যক্তি জীবন কি, কিন্তু আমার মনে হয় আমি এটা ওকে বলছিলাম যে আসলে আমাদের কোনো ব্যক্তি জীবন নাই, কাজের মধ্যেই থাকতে হয়, আমাদের জীবন, এটাই আমাদের জীবন। সময় পেলেও কাজ নিয়েই কথা বলি, আবার কাজের মধ্যে থাকলে তো কাজের মধ্যে থাকছি। তো আলাদা করে ব্যক্তি জীবনটা না, মানে উদ্যোক্তাদের, আমি যতটুকু দর্শকদের মধ্যে যারা আছেন উদ্যোক্তাদের মধ্যে জীবনটাই মনে হয় উদ্যোগের মধ্যে নিজে একদম গুলিয়ে মেখিয়ে খেয়ে ফেলি আমরা, এবং আমরা এটা এনজয় করি। সম্প্রতি আপনার যে কাজটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেটা নিয়ে কি আমি কোনো প্রশ্ন করবো আপনাকে? হ্যাঁ, করতে পারি। আমরা যদি রুনা খান আপনার কথা বলি, তো কাজের পরে কেমন অনুভূতি হয়েছিল বা কেমন মানে ফিডব্যাকটা কেমন এসেছিল? আসলে অনেকে তো সমালোচনা করে, মানুষ পারে সমালোচনা করতে। আমাকে কিন্তু অনেকেই খুবই প্রশংসা করেছে, বিকজ আপনি যারা সমালোচনা করেছে তাদের কথা একটু সাইডে রেখে আমি একটু বলি। এই যে একটা পোশাক যেটা আমি করেছি রানওয়ের জন্য, এটা কিন্তু একটা কনস্ট্রাকটিভ ড্রেস। এটার পেছনে কিন্তু অনেক রিসার্চ করেছি আমি, অনেক চিন্তা ছিল, রুনা আপার ইনভলভমেন্ট ছিল। রুনা আপার সাথে যখন আমি ফার্স্ট কাজটা নিয়ে বসেছি তখন কিন্তু আপু আর আমি বলেছি যে হ্যাঁ নতুন কিছু করি, কি করা যায়। তো এই যে কাজটা করা, ড্রেসটার পেছনে যে হিস্ট্রিটা, এটা যারা শুনেছেন তারা কিন্তু খুবই আলোচনা করেছেন, বলেছেন যে ভালো করেছো, আরও করো। তো যারা যেটা বললাম যে গঠনমূলক যদি সমালোচনা না করে, সেটার দিকে আমি আসলে তাকাতে চাই না, বাট যারা গঠনমূলক সমালোচনা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, যেন এই জিনিসগুলোকে মাথায় রেখে সামনে কাজগুলো করতে পারি। আপনার কেমন লেগেছিল যখন ওনার কাজ নিয়ে কিছু শোনেন? বন্ধু হিসেবে বন্ধুর কাজের প্রশংসা শুনলে কেমন লাগে? প্রশংসার বাইরে কিছু শুনলে খুব ভালো লাগে, আর নেগেটিভ কিছু শুনলে মায়া লাগে না আসলে। আমার শো অ্যাকচুয়ালি ছিল, এবং ও এসে বলতেছে যে তোমার শো মানে শেষ হওয়ার পরে যে সবচেয়ে বড় চিৎকারটা আমি দিয়েছি, এটা বলেছিল। শো স্টপারের পরে যখন ডিজাইনার ঢুকলো আমি কাঁদতেছি, শোনা যায় না আসলে, এত কেয়াস থাকে। বন্ধুদের কাছ থেকে অনেক ইন্সপিরেশন পাই, অনেক মোটিভেশন পাই ভালো কাজ করার জন্য, সো দ্যাট হেল্পস। থ্যাংক ইউ। মোটিভেশন ছাড়া কোনো আমাদের মেয়েদের যে কাজই করতে যায় কিনা সেটাতেই বাধা, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো ওই বাধাগুলো আসলে মানে আসার পরে মেয়েরা কি করবে, এই বিষয়ে কি বলতে চান? মানে এই সময় আসলে কি করা উচিত, আসলে এখান থেকে বের হওয়া উচিত?
আমি যেটা দেখেছি, হ্যাঁ মেয়েদের কাজে একটু বেশি বাধা, রাইট? ছেলেদের থেকে মেয়েদের কাজে না, ছেলেদের কাজে যে কঠিন না, বাধা আসে না তা না, বাট আমাদের কাজে বাধা বেশি। কিন্তু মনোবলটা রাখতে হবে, নিজেকে বুঝতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কি করছি। নিজের কিন্তু একটা এডুকেশন, ধরেন একটা কাজ শুরু করলাম, নিজেকে এডুকেট করতে হবে যে আমি কি করছি, কেন করছি। আমার মনে হয় সেটা যদি থাকে মানুষের, তাহলে আমরা কনফিডেন্ট ফিল করব। এবং কনফিডেন্ট ফিল করা একজন কনফিডেন্ট মেয়েকে আসলে তার স্পেস থেকে সরানো টাফ। এটা আমি দেখে বড় হয়েছি এবং এটা আমি নিজে বিশ্বাসও করি। সো আমার মনে হয় হ্যাঁ, নিজেকে কনফিডেন্ট ফিল করতে হবে, জানতে হবে, বুঝতে হবে কি উদ্দেশ্যে কাজ করছি, একটা গোল থাকতে হবে। আই থিঙ্ক সবারই এটা করা উচিত সামনে এগিয়ে যাওয়ার জন্য, রাইট? ট্রু ট্রু। আগামী দিনের জন্য আজকের প্রশ্নটি আমি আপনাদেরকে এখন বলবো, আপনারা তার সঠিক উত্তর আমাদের ওয়েবসাইটে দিয়ে জিতে নেবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের আকর্ষণীয় পুরস্কারটি। আপনাদের জন্য প্রশ্ন হলো, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? প্রশ্নটির উত্তর দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মধ্যে থেকে একজন সঠিক উত্তরদাতাকে লটারির মাধ্যমে নির্বাচন করে আপনাদেরকে পরবর্তী পর্বতে জানিয়ে দেওয়া হবে। আমি আবার আপনাদের কাছে ফিরে যাব আপনাদের জন্য যে ধাঁধাটি আছে তা বলার জন্য। আবারও গা ছমছম কি হয় কি হয়। আচ্ছা, তাহলে কাকে প্রশ্ন করব আগে? আই গেস এবার আমাকে করতে পারেন, ওকে অনেকবার ফাঁদে ফেলছি। আমি বুঝছি এবারও আমাকে ফাঁদে ফেলবে। প্রশ্নটির নিয়ম তো আমি বলে দিয়েছি। উত্তর দিতে পারলে নাম্বার পেয়ে যাচ্ছেন 30 নাম্বার, না দিতে পারলে, ভুল দিলে 15 নাম্বার কাটা যাবে, কিন্তু উত্তর দিতে হবে। না দিতে পারার কোনো অপশন নাই। সো আমার 20 আছে, এখন -15 হচ্ছে। ফাইন। আচ্ছা, তাহলে আমি প্রশ্নটি করি। শিওর। একটি মুরগি একদিনে একটি ডিম দেয়, 10 দিনে 10টি মুরগি কতটি ডিম দেয়? একটি মুরগি একদিনে একটা ডিম দেয়। জি। 10 দিনে 10টা মুরগি কতটি ডিম দিবে? 10 10 10 100 আচ্ছা ওয়েট, 10টা মুরগি 10 দিনে, মানে পুরো 10 দিনে কয়টা ডিম দিবে নাকি? 10 দিনে 10টি মুরগি কতটি ডিম দিবে? 100টা। শিওর? শিওর। 10 10 100। এত দ্রুত হিসাব করে ফেলবো? না, হইলে হবে, না হলে নাই। না হলে তো 15 নাম্বার কাটা যাবে। না, ইদার আই এম স্মার্ট অর আনস্মার্ট, আমার নাম্বার দিয়ে প্যারা নাই, ইটস ওকে। কি বলেন, বিজয়ী হলে তো পুরস্কার দিব। ওকে, 10টা মুরগি, একটা মুরগি একদিনে এটা দিলে 10টা মুরগি একদিনে 10টা দিব। 10 দিন চিন্তা করেন, চিন্তা করেন। 10 10 100। হ্যাঁ, হিসাবে ঠিকই আছে। কাউন্টডাউন শুরু করে আমি ফেললাম। বলে দিতে পারবো। 5 4 3 2 1 উত্তরটা নিয়ে নিলাম তাহলে। হ্যাঁ প্লিজ। 10 দিনে 10টা মুরগি, 10টা না, 10টা মুরগি তো 10টা, একটা মুরগি 10 দিনে না। আমি বলে দেব? আচ্ছা whatever, হ্যাঁ প্লিজ। উত্তরটি হচ্ছে 100টি। আপনার উত্তরটি সঠিক হয়েছে। ওয়াও, আই এম স্মার্ট। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার টোটাল মার্ক দেওয়া হচ্ছে 50, তো আপনি বিজয়ী। আমাকে ওকে তো কোয়েশ্চেন করা নাই। কোশ্চেন করব, করার পর তো 30 মার্ক যোগ হলে 10 আর 30 এ তো 40 হবে না? ও ইয়া, ইউ But আর still, অলরেডি। আমি চাচ্ছি। আমি প্রশ্ন করব, আমি প্রশ্ন করব, সে পুরস্কার পাবে, যেহেতু আমাদের দুজনের জন্য পুরস্কার রয়েছে, তো আমি পুরস্কার দিব এবং প্রশ্ন বলবো, দুজনের জন্য পুরস্কার আছে। আচ্ছা, আপনার প্রশ্নটি করি। হ্যাঁ শিওর। একটি বাসে 10 জন যাত্রী ছিল, 5 জন নেমে গেল, আবার 8 জন উঠলো, এখন বাসে কতজন যাত্রী আছে? একটি বাসে 10 জন যাত্রী ছিল, 5 জন নেমে গেছে এবং আবার 8 জন উঠেছে। এটা কি ম্যাথ অ্যাকচুয়ালি? ইটস আ ম্যাথ, ইটস ভেরি সিম্পল। দুটোই হচ্ছে যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন। হ্যাঁ, 10 থেকে 5 গেলে 5 থাকে, 5 আর 8 হচ্ছে 13। আপনার বলা যাবে না তো। না মানে ম্যাথ তো আর ধাঁধা হয় না, রাইট? মানে ম্যাথ তো ইটস আ ম্যাথ, ইটস নট ম্যাথমেটিক ধাঁধা। ধাঁধাটা। ওকে, দেন 13। ধাঁধা তো লাইক Sure. ছলে Okay. ছলে বলতে হয়, রাইট? আপনারা তো দুজনেই ম্যাথমেটিক্স খুব ভালো মনে হয় না? মানে ছোটবেলা তো ভালো করেছি। লাগে। আমার হ্যাঁ, খুব ভালো 1 লাগে 2 না। 1 + 2 তো সবাই বুঝতে পারে। হ্যাঁ। উত্তরটাকে নিব, কাউন্টডাউন শুরু করব। আরেকবার বলেন তো। আচ্ছা, একটি বাসে 10 জন যাত্রী ছিল, রাইট। 5 জন নেমে গেল, আবার 8 জন উঠলো, এখন বাসে কতজন যাত্রী? 13। I don't know. কাউন্টডাউন শুরু করি। ওকে 5 ওকে 4 3 2
1 0 Yeah, I thought that because just একটা simple math. আমি বলি নাই এখনো বলি নাই আমি উত্তর বলি নাই আমি এখন উত্তর বলি নাই উত্তরটি হচ্ছে 13 এবং উত্তরটি সঠিক হয়েছে আপনার জন্য একটা Thank you. But still the winner is Onni. জি অন্য আপু যেহেতু 50 নাম্বার পেয়েছে আপনি 40 10 মার্কের জন্য এই যে আমি তোমার জামা পরছি দেখে আই গট লাকি। জি আপনার জন্য ওনার জন্য আপনি তোমারটা আসলে আমাকে lucky। দিয়ে দিছো তুমি ব্যাপারটা ছিল। হ্যাঁ এরপর থেকে যারা আসবেন উইনার হতে চাইলে টান থেকে পোশাক কিনে তারপর আসুন কুইজের জন্য। আচ্ছা তাহলে উনি তো বিজয়ী হয়ে গেছে তো আপু যেহেতু গানের সাথে লম্বা একটা সময় ধরে আছে আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তো আমরা একটা গান শুনবো আপুর কাছ থেকে। হ্যাঁ আমি একটা গান শোনাতে চাই, সেটা হচ্ছে রিসেন্টলি আমার একটা গান রিলিজ হয়েছে। দর্শক বিদায় নেওয়ার আগে আমরা অন্যপুর কাছ থেকে একটা সুন্দর গান শুনবো, কিন্তু গান শোনার আগে যেহেতু উনি আজকে অনুষ্ঠানে বিজয়ী হয়েছে অধিক নাম্বার পেয়ে, তাই তাকে আমরা পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তার জন্য যে পুরস্কারটি রয়েছে তাদের দুজনকেই পুরস্কারগুলো হাতে উঠিয়ে দিব, তারপর আমরা তার গান শুনতে শুনতে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিব। আপু আপনার জন্য পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে যে গিফট হ্যাম্পারটি রয়েছে এটি নেবেন। থ্যাংক ইউ সো মাচ। তানহা আপুর জন্য একটি গিফট রয়েছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। আপু থ্যাংক ইউ। আপু এখন আমরা গান শুনি, গান শুনতে শুনতে আমরা আচ্ছা গানটা গাওয়ার আগে আমি একটু আপনাদেরকে থ্যাংক ইউ জানাতে চাই আমাদেরকে ইনভাইট করার জন্য। রিয়েলি নাইস প্রোগ্রাম। রিয়েলি ধন্যবাদ চ্যানেল এসকে গার্লস পাওয়ারকে। আমরা আসলেই এসে খুবই এনজয় করেছি এবং আবার আসবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনাদেরকেও ধন্যবাদ, আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, আমি আশা করব আমার দর্শকরা অনেক কিছু জানতে পারলো। আপু আমরা গানে চলে যাই। ওকে, সো দর্শকদের জন্য আমি এখন একটা গান গাবো। এটা হচ্ছে আমার অরিজিনাল একটা গান, রিসেন্টলি রিলিজ পাওয়া, নাম হচ্ছে হতে পারে। বাংলা ঢোল স্টুডিওর একটা সিজন চলতেছে, একটা প্রজেক্ট চলতেছে অ্যাকোস্টিক টেলস, সো ওখানে রিলিজ হয়েছে। খালি গলায় গাচ্ছি, গলার একটু অবস্থা খারাপ, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। হতে পারে দূর আধারে মিশে যাবে ভবিষ্যৎ, নেই কোনো রং, শুধু আধারে হতে পারে মরিচিকাটারে ভুল নাম দিয়েছি, যাই দেখা যায় চোখে তাই পেতে চলেছি। আমি অসহায়